আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটা অদ্ভুত খবর আমার সামনে পড়েছে। দেখেন, ভারত বাংলাদেশ সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে নিজের হাতে, বলতে পারেন নিজের হাতে সুচারুভাবে নষ্ট করেছে এবং চেয়েছে একরকম মানে এমন উস্কানি দিয়েছে যে ভারত বাংলাদেশ ইন্টারফেয়ার করুক, ভারত বাংলাদেশের সেনা অভিযান চালাক, ভারত বাংলাদেশের উপরে হানা দেখ, তাহলে ভারতের সাথে সে খুব খেলতে পারবে। এবং তার যে বন্ধুরা, ইউনূসের বন্ধুরা, সে পাকিস্তানে বসে আছে, তারা স্বপ্ন দেখছিল যে এই পূর্ব উইং থেকে, পূর্ব ফ্রন্ট থেকে ভারতের সাথে যুদ্ধ হবে। মানে একদিকে বাংলাদেশকে কাজে লাগাবে, আরেকদিকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান পূর্ব পশ্চিম থেকে ভারতে হামলা করবে, আক্রমণ করবে। এবং এখানে মদদ দিয়ে গেছে তুরস্ক সহ ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। তারা এমন এক আবহাওয়া তৈরি করেছিল যে ভারত ছাড়া বাংলাদেশ মনে হয় বহুদূর এগিয়ে যাবে। ক্ষমতা থেকে যাওয়ার পরেও আসিফ নজরুলের মতন একজন এই বাংলাদেশের মবের স্রষ্টা, জনক, মবের পৃষ্ঠপোষক, সে দম্ভ করে বলে যে আমাদের ভারতকে দেখিয়ে দেওয়া প্রয়োজন ছিল যে আমরা যে মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারি। লাভের লাভ কি হয়েছে? আজকে যে মহাসংকট, মহাবিপদ, এই মহাবিপদে ভারত যদি ডিজেল না দেয়, ভারত যদি তেল না দেয়, ভারত যদি অর্থনৈতিক সহযোগিতা না করে, এই বাংলাদেশের পক্ষে কি টিকে থাকা সম্ভব? এই ভারত যদি সহযোগিতা না করে, পৃথিবীর আর কোন দেশ তার কি সুযোগ আছে ভারত যেভাবে আমাদেরকে হেল্প করবে সেভাবে হেল্প করতে পারে? তো এই সময়ে এই খবরটা আমার কাছে একটু খটকা শুরু করে, খটকার জন্ম দেয়। বিবিসির মতন পত্রিকা তারা লিড করেছে খবরটা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক না শোধরায়, বললেন আসামের মুখ্যমন্ত্রী। বিষয়টা কি? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নতি না হয়। তার কথায়, আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই থেকে যাক, সম্পর্কের উন্নতি যেন না হয়। ভারতের গণমাধ্যম এবিপি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভারত থেকে রাতের অন্ধকারে কিভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয় তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। মিস্টার বিশ্ব শর্মার কথায়, বিএসএফ কি করে, কখনো 20-30 বা 40 দিন, কখনো 10 দিনের মতো নিজেদের কাছে রেখে দেয় যাদের পুশব্যাক করা হয় তাদের। যখন বিডিআর থাকে না, সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম এখন বিজিপি হলেও পূর্বের নাম বিডিআর বলেই উল্লেখ করেছেন তিনি। রাতের অন্ধকারের সুযোগেই যে এভাবে পুশব্যাক করা হয় সেটা জানিয়েছেন তিনি। আসামের মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকারটি গত 15 এপ্রিল সম্প্রচারিত হয়েছে, তবে তার কিছু অংশ সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের বিশ্লেষকরা বলছেন আসামের মুখ্যমন্ত্রী এমন একটা সময়ে কথাগুলো বললেন যখন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর ঘোষণা করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথমবার ঢাকায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দুই দেশের সম্পর্কের উন্নতির বার্তা দিতে চাইছে দিল্লি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আমি শুধু একটা কথা আপনাকে বলবো, আমি যত আলোচনা করেছি সব আলোচনায় বলেছি ভারত এবং বাংলাদেশে দুই দেশেই পলিটিশিয়ানদের মধ্যে ইসলামিক এবং সনাতনী এক্সট্রিম পলিটিশিয়ান আছে, এক্সট্রিম মতালম্বী পলিটিশিয়ান আছে, এবং তাদের কারণেই এই দুই দেশের সম্পর্ক সবসময় অবনতি হয়। তারা রাজনৈতিক কারণে, ভোটের হিসাবে দুই দেশের সম্পর্ককে বাজেভাবে কাজে লাগাতে চান, এবং ডক্টর ইউনূস সেটা আরো বেশি করেছিলেন। আসামের মুখ্যমন্ত্রী হয়তো তারই আরেক অন্যতম দৃষ্টান্ত। গণভবনকে জাদুঘর বানাতে গিয়ে জঙ্গি ফারুকী 6 মাসে নাস্তার বিল দিয়েছে 1,20,00,000 টাকা। এবং এই সংক্রান্ত আরো বিভিন্ন খরচের নমুনা বা খরচের হিসাব আপনারা পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এখান থেকে আমরা নতুন করে জানতে পারলাম যে ইউনূস
এবং সেই ডাকাততন্ত্রের সদস্যরা কিভাবে বাংলাদেশটার উপর হামলে পড়েছিল। আপনি চিন্তা করেন, জঙ্গি ফারুকী, যাকে আমরা নাটক সিনেমা নির্মাতা হিসাবে চিনতাম, যদিও আমরা সচেতন মানুষ একেবারে দীর্ঘদিন থেকে জানতাম যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত এমনকি সাংস্কৃতিক ফ্রন্টে তাদের অনেক জঙ্গি নিয়োগ করেছে এবং ফারুকী ছিল সেই জঙ্গিদের মধ্যে সেরা। সে নাটক করে, সিনেমা করে নাম করেছে এবং জঙ্গিবাদের সবচেয়ে বড়, এখানে প্রহসনটা কি জানেন, জঙ্গিবাদ সবচেয়ে বড় যে জিনিসটার নিয়ে তাদের যত জটিলতা, অর্থাৎ তাদের যৌনতার চাহিদা মেটানো, এটাই কিন্তু জঙ্গিবাদের মূল অসহায়ত্ব, এটাই মূল চাহিদা। এবং এই অসহায়ত্ব চাহিদাকে সাইকোলজিক্যালি তাদেরকে এমনভাবে অসহায় করে ফেলে। এই জন্য জঙ্গিদের মূল আক্রমণ কিন্তু এই একই জিনিস, নারী পুরুষের আপনার রিলেশনশিপের উপর। ওপেন রিলেশনশিপ চলবে না, অর্থাৎ কোনো ধরনের আপনার গঠনমূলক কিছু চলবে না, নারী আপনার বস্তায় বন্দি থাকতে হবে। কিন্তু ওরা নিজেরা এইটাকে অনেক বেশি সংরক্ষণ করতে চায় এবং এই যেখান থেকে একাধিক বিয়ে তারা ফরজ করে, এটাকে বাধ্যতামূলক করে, এটাকে উৎসাহ দেয়, নানান ধরনের যুক্তি এটার পক্ষে স্থাপন করে। সেই একই জিনিস কিন্তু নাটক সিনেমার মধ্যে এই ফারুকী সবসময় বিক্রি করেছে। এই জঙ্গিটাকে ইউনূস ধরে নিয়ে এসে সে সরকারি টাকা পেয়ে পাগল হয়ে গেছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও সে মানে কোটি কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট কার্যকর করেছে, সেসব খবরও আমরা দেখেছি। আমাদের দেশটাকে আপনার 24-এর জঙ্গিরা যেভাবে, ইউনূস আসার পরে যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, এটা কিন্তু অতীতে কোনো সময়ে ছিল না। এটা এর মধ্যে একটা প্রাকৃতিক কিংবা আল্লাহর তরফ থেকে দেয়া একটা গজব হিসাবও এটাকে আমরা দেখতে পারি। কারণ হলো, শেখ হাসিনা সরকারের বিপক্ষে জঙ্গিরা, বিশেষ করে পিনাকি, কনক সারোয়ার, ইলিয়াস এবং সব ধরনের জঙ্গি, যে তিনটা কথা বারবার বলেছে, একটা দুর্নীতি, একটা গুম খুন, আর একটা হলো ভারতের কাছে দেশ বিক্রি। এগুলা যে এক একটা কত বড় আপনার দেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কত বড় এক একটা মিথ্যা ছিল, এটা প্রমাণ হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস প্রমাণ হয়েছে। এই জিনিসগুলা, তিনটা জিনিসই ইউনূস রাষ্ট্র ক্ষমতাটা হাতে পাওয়ার পর এই তিনটা জিনিসই সে কার্যকর করেছে। দুর্নীতি, সে লাফিয়ে পড়েছে। ইউনূসের দুর্নীতিটা না আমার চোখের সামনে এইভাবে ভাসে যে, আপনি যদি আপনার ঘরে একটা ডাকাত ঢুকে যায়, সে ডাকাত কি নিবে না কি নিবে, কি নিবে না কি নিবে, এটার উপর একটা লাফিয়ে পড়ে, ওটার উপর একটা লাফিয়ে পড়ে। যদি এটিএম শামসুজ্জামান যদি অভিনয় করে এটা দেখাতে পারতো, আমার কাছে ওই রকম মনে হয় যে সে সব কিছুর উপর লাফ দিয়েছে ইউনূস। আপনার আদম ব্যাপারীর লাইসেন্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, তারপরে 666 কোটি টাকা মাপ নিয়ে নেয়া, গ্রামীণ ব্যাংকের জন্য নানান সুযোগ সুবিধা, গ্রামীণ ফোনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, কোনোটাকে সে বাদ দেয় নাই। এবং নগদ টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখে যাওয়া নগদ টাকা শেষ হওয়ার পরে সে ঋণ করেছে। সেই ঋণের একটা হিসাব ওই দিন গোলাম মাওলা রানী দিল যে বাংলাদেশে 3 লক্ষ কোটি টাকা ছিল শেখ হাসিনার আমলে ঋণ, সেইটা বশিরের কথায়, অর্থাৎ যে বাণিজ্য উপদেষ্টা নামে যে ডাকাত ছিল ইউনূসের, সে বলে গেছে যে সেটা 23 লক্ষ কোটি টাকা এখন বাংলাদেশের বৈদেশিক ঋণ। অর্থাৎ ইউনূস একাই 20 লক্ষ কোটি টাকা ঋণ করেছে শুধু খাওয়ার জন্য। এই হিসাবগুলো আমি হয়তো কতটা শুদ্ধ বলছি জানি না, কিন্তু আপনারা সবসময় এই হিসাবটুকু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রটাকে যে জায়গায় রেখে গেছে সেখান থেকে এসে কোন জায়গায় ইউনূস এসে কিভাবে আপনার এই দেশটাকে শোষণ করলো, এই ডাকাতিগুলা করলো, অর্থনৈতিক দুর্নীতি করলো, এটা তো আছে অর্থনৈতিক দুর্নীতি। আবার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুম খুনের কথা বলতো, সেই গুম খুনে দেখা গেছে যে সবচেয়ে বড় গুম যে ইলিয়াস আলী, সেটা কিন্তু বিএনপির নেতারাই বলেছেন যে এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল। আর কিছু বানোয়াট গল্প ছিল যেগুলো আপনার ভূমধ্যসাগরে যেসব বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার পথে হারিয়ে যায়, তাদেরকেও তারা এই তালিকায় ঢুকিয়েছে। আর এসে ইউনূস কি করলো, আওয়ামী লীগের নেতা কর্মীদের, আপনার এমনকি সংখ্যালঘু শ্রেণীকে রাস্তায় পিটিয়ে মারলো। আবার
আরেকটা জিনিস যেটা ভারতের কাছে দেশ বিক্রি, যেটা আমি সবসময় বলে এসেছি যে সম্পূর্ণরূপে একটা মিথ্যা গুজব ছিল, সেটা সত্যি সত্যি ইউনুস কিন্তু দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিল। সেই আপনার রিসিপ্রোকাল নাম দিয়েছে বাণিজ্য চুক্তির, মানে পারস্পরিক বাণিজ্য চুক্তি, যেখানে আসলে পারস্পরিকতার কিছু নেই, যেটা পালন করার জন্য কিন্তু তারেক রহমানকে যে কংগ্রাচুলেটরি মেসেজ নামে যে কাগজ পাঠিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, সেটাতে কিন্তু একেবারে ধমকের সুরে বলে দিয়েছে যে এটা তোমাকে পালন করতে হবে। তারপরে তো তারেক রহমানের থেকে অনেকে আশা করে যে উনি চুক্তিটা বাতিল করবে। কিভাবে করবে? ভয়ে তো সাহস পাবে না এরা এটার সাথে কথা বলার জন্য। যেটা বলতে চাচ্ছিলাম, যে তিনটা জিনিস মিথ্যা কথা বলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছিল বা ক্ষিপ্ত করে তোলা হয়েছিল, এই তিনটা জিনিসই কিন্তু বাংলাদেশের উপর চালিয়েছে ইউনূস এবং তার দস্যু বাহিনী। এবং তার যেটা সর্বশেষ খবর আমরা এই ফারুকি ছাড়া এইভাবে আপনি যদি যত এই ধরনের লোকজন আপনি রাষ্ট্রে নিয়োগ করবেন, এটা অন্যান্য সময় দেখা গেছে, বাইরের একটা মানুষ ভাবে কি রাষ্ট্রের মধ্যে ঢুকলে কেবল অর্থ চুরি আর অর্থ চুরি। এটা ঠিক না। কিছু কিছু জায়গায় চুরি টুরি হয়, যেমন কাস্টমস আছে আপনার, বিশেষ করে কাস্টমস বিভাগ এবং আপনার ট্যাক্স বিভাগ এবং কিছুটা পুলিশ বিভাগে, এইখানে অর্থকড়ি অনেক প্রচুর চলে আসে, বিশেষ করে থানার দারোগা বা কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী, ট্যাক্সের সব কর্মকর্তা কর্মচারী, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনেরও ওদেরও অনেক জায়গায় সুযোগ আছে বা আসে। কিন্তু বাংলাদেশের 90% সরকারি কর্মচারী তো তার বেতনের উপর নির্ভরশীল, হয়তো 10%-এর কাছে টাকা আসে। কিন্তু বাইরে থেকে সবাই মনে করে যে এখানে গেলেই চুরি, এবং যে কোনো একটা এরকম বেসরকারি লোককে নিয়োগ দিলে কিন্তু তারা এইভাবে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করার জন্য, যেটা ফারুকি করেছে। এবং সে যে রেস্টুরেন্ট থেকে বিল বানিয়েছে, সেই রেস্টুরেন্টের সাথে নাকি সাংবাদিকরা যোগাযোগ করেছে, তারাও তাজ্জব হয়েছে। তার মানে রেস্টুরেন্টের নামটা দিয়ে শুধু বিল বানিয়ে টাকাগুলা তুলে নিয়ে গেছে, এবং যত তাড়াতাড়ি পারা যায়। তাও কি গণভবনকে তারা জাদুঘর করছে। আমার কিন্তু অবাক লাগে ভাবতে যে এই গণভবন এবং প্রতিটা চাকরিতে 13 লাখ টাকা করে নাকি ঘুষ নিয়েছে ফারুকি। কারা চাকরি করতে আসলো? মানে কার এত বড় দুঃসাহস হয় যে গণভবনকে জাদুঘর করা হবে, সেই জাদুঘরে সে চাকরি করবে? তার কি ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই? এই দেশে তার বসবাস করতে হবে না? মানে কত বড় জঙ্গি হলে, বা কত বড় কি বলবো ব্যক্তমিজ হলে, বা কত বড় চিন্তাহীন একটা, আমি জঙ্গি ছাড়া তো কোনো কিছু বুঝে পাই না, যে মানে কত বড় হঠকারী হলে গণভবন জাদুঘর হচ্ছে, সেখানে আবার চাকরিও নিচ্ছে, সেখানে আবার 13 লাখ টাকা ঘুষও দিচ্ছে। যেই চাকরিতে থাকলে এমন একটা সময় আসবে যে 14 গোষ্ঠী হয়তো এই দেশে থাকতে পারবে না ওই চাকরিতে থাকলে, সেটা কিন্তু সে ভাবলো না। মানে কত বড় হঠকারিতা, চিন্তা করতে পারেন? সেই দুর্নীতি, এটা যে শুধু ফারুকি করেছে এটা তো না, এই দুর্নীতি আরো কতজনে করেছে। আমরা আজকে রেজওয়ানার ইয়েতে দেখলাম একটা পুরোপুরি একটা রাজাকারের বাচ্চা, এবং সবচেয়ে উদ্ধত ছিল সারাক্ষণ ইউনূসের সময়ে, এ গণস্বাস্থ্য দখল করেছে, সেখানকার ট্রাস্টি না কি ছিল তাকে সে মব করার হুমকি দিয়েছে। তারপরে আসিফ নজরুল কি বলেছে? আসিফ নজরুল তো ওই যে ইয়েতে বিবিসির একটা ছেলের সাথে তো সাক্ষাৎকার দিয়েছিল, সেটা তো আমরা সবাই দেখেছি। সে কিন্তু ওইখানেও বোঝা গেছে যে আসিফ নজরুলও কিন্তু ভয় পেয়ে গেছে। অথচ আসিফ নজরুল ইউনূসের দস্যুতার কালে ইউনূসের পরে দ্বিতীয় যে লোকটা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে সেটা কিন্তু আসিফ নজরুল, এবং তার যে মন্ত্রণালয় এবং সেখানে যে বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য, তারপরে আপনার একে ধরা, তাকে জেল থেকে ছাড়া, জামিন দেয়া, হাজার হাজার কোটি টাকা আসিফ নজরুল কিন্তু লোপাট করেছে। এবং সে কিন্তু আবার চ্যালেঞ্জ দেয় যে আমি লোপাট করলে এটা আপনারা প্রমাণ করেন। আসিফ, প্রমাণ যখন হবে তখন কি তুমি আসলে বেঁচে থাকতে পারবে? আইনের তোমাদের তো আসলে একুল ওকুল দুকুল চলে গেছে। যেইভাবে বাংলাদেশ আজকে যেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ, তার জন্য ইউনূসের পরে কিন্তু সবাই আসিফকেই দোষবে। তো আসিফের ওই ইন্টারভিউতে কিন্তু আমি দেখেছি যে ওর কিন্তু মানে ভয়েসে সেখানেও মনে হচ্ছিল পাচ্ছিল, কারণ শেখ হাসিনাকে ফেসিস্ট এক জায়গায় একটুখানি বলেছে, আর কিন্তু শেখ হাসিনার নামে কোনো কথা বলার মতো সাহস নাই, ও কাঁপছিল। একদিন কিন্তু সব জঙ্গি, ইউনূস সহ সবাই কিন্তু শেখ হাসিনার নামে কাঁপবে। শেখ হাসিনা কিছু করবে না, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই জঙ্গিগুলোকে যে কি করবে এইটা কিন্তু
এটা কিন্তু আপনার একটুখানি বাছবিচার থাকলেই কিন্তু মানুষ বুঝতে পারে যে বাংলাদেশ আজকে যে পর্যায়ে চলে এসে জঙ্গি উত্থানের পর থেকে যেভাবে যেভাবে এর অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সামাজিক অবকাঠামো কিংবা রাষ্ট্রের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, এবং সমাজের যে গ্রন্থিগুলা ছিল, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ছোটর প্রতি বড় শ্রদ্ধা, বা শিক্ষকের প্রতি ছাত্রের যে শ্রদ্ধা, সবকিছুই তো ইউনূস ধ্বংস করে দিয়েছে। একটা প্রজন্মের লেখাপড়া ধ্বংস করে দিয়েছে। আজকে ইউনূসকে দেখলাম ইয়ে করছে, হ্যাঁ, ৩-০ নিয়ে কি একখান জানি করছে বাংলাদেশে। সেখানে একটা ঘরে ২৫-৩০টা জঙ্গি, পিওর জঙ্গি নিয়ে এখন ইউনূস কিন্তু কাজ করছে। সেখানে কে আছে ইউনূসের পাশে? ওই লামিয়া আছে, লামিয়া দিচ্ছে লেকচার, আর ইউনূস লেকচার দিচ্ছে। দেখুন, এই ইউনূসকে এক সময় সারা বাংলাদেশের পত্র পত্রিকায় কিন্তু যখন লিখতো, নোবেল জয়ী লিখতো। আজকে ইউনূসকে কি লেখে? ইউনূস সম্পর্কে আজকে সারা বাংলাদেশের মানুষের সম্পর্কটা কি? এইটা, এবং ইউনূস তার অর্থ ছাড়া সবকিছু হারিয়েছে। অর্থ কামিয়েছে অনেক, কিন্তু এই অর্থ তো ইউনূস কবরে নিয়ে যেতে পারবে না। এটা ৯-৬ করে লামিয়াকে নিয়ে এসে কতদিন আনন্দ করবে? তার তো মানে বয়সের সীমা তো আছে, ১০০ বছর, তার মানে আরো ১০ বছর। এরপরে তো এগুলো ওর কাজে লাগবে না। ১০০ বছরে লামিয়াকে নিয়ে এসে কত টাকা খাবে? দেখুন, ইউনূস লামিয়ার বিষয়টা আপনারা অনেকে হালকা করে দেখছেন। আমাকে ওই দিন এক বন্ধু আমার ফেসবুকে পোস্টে এসে ইয়ে করেছে যে ইউনূস তার স্ত্রীকে বিষ খাইয়ে মাজুর বানিয়ে, অর্থাৎ প্রতিবন্ধী বানিয়ে সেই লামিয়াকে নিয়ে ঘোরে। এই জিনিসটা সত্য মিথ্যা জানি না, কিন্তু এই ইউনূসের ব্যাপারে এই ধরনের একটা জিনিস, এবং যেইভাবে সে লামিয়ার জন্য সে যেইভাবে ক্রেজি, এবং এই ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষের কোনো কথা, তার যেসব চাকর বাকর ছিল, ওই যে আপনার তার ডাকাততন্ত্রে যেগুলা ছিল, তৌহিদ হোসেন টোসেন, কেউ তো হয়তো বলতেও পারে যারা একটু, যে স্যার আপনি লামিয়াকে নিয়ে এইভাবে ঘোরাঘুরি করবেন নাকি? ইউনূস কি কারো কথা শুনেছে? ইউনূস এগুলাকে কিচ্ছু মনে করে না। ও মনে করে যে আমার পেছনে যেমন ট্রাম্প আছে, আমার পেছনে তেমন বাইডেন ছিল। এত শক্তি থাকতে আমি এগুলা কারো কথাকে কি পাত্তা দিতে হবে? কিন্তু ইউনূসের ব্যাপারে দেখেন, যতগুলা কথা আগে বলা হয়েছিল সেগুলা তো সব সত্য প্রমাণিত হয়েছে। ইউনূস বিশ্বব্যাংককে পদ্মা সেতু বানানো থেকে সরিয়েছিল, এবং ইউনূস শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটা, এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যাতে গ্রহণ না করে, এটার জন্য কি ইউনূস তার ৩-০ বইতে লিখেছে। কত বড় বাটপাত দেখেন! তার ৩-০ একটা হলো কার্বন এমিশন জিরো করা। কার্বন এমিশন জিরো করারই প্রজেক্ট হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সেটা নাকি আবার যাতে শেখ হাসিনা বন্ধ করে, এটা নাকি বইতে লিখেছে। আমি জানি না, আমার আজকে ফেসবুক পোস্টে এসে একজন এটা কমেন্ট করেছে, যিনি বইটা পড়েছেন। আর রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে কিভাবে মানে উন্মাদের মতো অর্থকড়ি লুট করলো, এটা ভাবতে যেমন অবাক লাগে, আবার এটাও তো সত্য যে ইউনূস যে সত্যিকার অর্থ মানে এর চেয়ে যে খারাপ মানুষ হতে পারে না। আপনি চিন্তা করে দেখবেন, আপনি কোনোভাবে ইউনূসের চেয়ে কোনো একটা খারাপ মানুষ আপনি ইতিহাসে বলুন, সমাজে বলুন, দেশে বলুন, বিদেশে বলুন, আপনি কিন্তু পাবেন না। সেই রকম একটা বদমাশ যদি তার এত সাহস থাকে যে বাংলাদেশকে সে শোষণ করার ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সে তার বউরে হাত ঠ্যাং ভেঙে বিছানায় যদি আপনার পঙ্গু করে রাখে, এইটাতে অবিশ্বাস করার তো কিছু নাই। যাই হোক, আমি এগুলো বলছি ইউনূসকে বোঝানোর জন্য। ইউনূস লামিয়ার সাথে কি করলো না করলো এগুলো তো আমাদের এটা তার ব্যক্তিগত পর্যায়ে আমরা ছেড়ে দিতে পারতাম, কিন্তু ইউনূস তো লামিয়াকে নিয়ে গিয়ে সেই লন্ডনে কোটি কোটি টাকার হোটেল ভাড়া দিয়েছে বাংলাদেশের টাকায়, তাই না? যখন রাষ্ট্রের অর্থ অপচয় করে এগুলা করে, তখন কিন্তু আবার ওইটা ব্যক্তিগত বিষয় আর থাকে না। যাই হোক, আমরা কিন্তু এই দস্যুগুলার, আমি ইউনূস এবং ইউনূসের যে সরকার, এটাকে ডাকাত এবং ডাকাত বাহিনী, ডাকাততন্ত্র বলেছিলাম। সর্বশেষ এই ফারুকির যেটা দেখলাম এবং দিন দিন বের হচ্ছে, এটাকে তো আর ডাকাততন্ত্র বলা যাচ্ছে না, এটা পুরো ছিল একটা রাক্ষসতন্ত্র। মানে কতগুলা রাক্ষস রাষ্ট্রের উপর হুমড়ি খেয়ে পড়েছে, এইখানে কামড় দিয়েছে, ওইখানে কামড় দিয়েছে, একদম রাষ্ট্রটাকে আপনার একদম খোসা, মানে আখের খোসার মতো তৈরি করে দিয়ে রাষ্ট্রটাকে রেখে ওরা চলে গেছে। সেইটা যেমন ক্ষতি, আবার রাষ্ট্রের আপনার চিন্তা করেন, রাষ্ট্রকে
যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিল, সেইটা একটা ক্ষতি। আমি তো মনে করি যে শুধু 32 ভাঙ্গার জন্য ইউনূস আর ইউনূসের দস্যু বাহিনী একদিন যে কাফারা দেবে, সেটা তারা কিন্তু এখনো বুঝতে পারছে না যে কোন কাফারা এই ইউনূস তার দস্যু বাহিনী 24-এর জঙ্গি কোয়ালিশনকে দিতে হবে। দেখুন, পবিত্র কোরআন শরীফের একটা আয়াতের একটা খণ্ডাংশ আমি বলি, সেটা আপনারা সবাই জানেন। ওটার ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্নভাবে দেয়, সেটা আমার দরকার নেই, শুধু লাইনটা আমার দরকার। সেটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আমার একটা বান্দাকে খুন করে, সে যেন পুরা মানব জাতিকে খুন করলো। আমাদের কাছে কিন্তু বিষয়টা তাই। আমাদের কাছে যদি আপনার 32 নাম্বার ভাঙ্গে, আমাদের সবাইকে খুন করলো, এই হিসাবে আমরা এটাকে বিবেচনা করব। আমাদের